আমার প্রিয় সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আমি শামীমা আখতার, সহকারী শিক্ষক, পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই, লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীব্যাপী করোনা ভাইরাস কোভিড-19-এ আমরা আজ বড্ড অসহায়। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে আর মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে সুদিনের জন্য। সেই সাথে তোমাদের লেখাপড়াও চালিয়ে যেতে হবে। তাই তো আমি তোমাদের সামনে আমার অনলাইন ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদান করব। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে অনলাইন ক্লাসের সামনে ঝটপট বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতেই আমরা স্ক্রিনে কিছু ছবি দেখব। আমি জানি তোমরা ছবি দেখতে খুবই পছন্দ করো। তাহলে চলো বন্ধুরা, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে নদী ভাঙনে বাড়ি, ঘর সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দেখেছো, এখানে বাড়ি নদী গর্ভে পড়ে গেছে, জমি জমা অনেক কিছু। এরপর আমরা আরও ছবি দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসী সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে অসহায়ের মতো। তারা কিছুই করতে পারছে না, সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে চোখের সামনে। এরপর আমরা আরও দেখতে পাচ্ছি বিশাল বড় ভবন, সেটাও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি এখানেও পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। লোকজন সব অসহায়ের মতো শুধু দেখছে, তাদের বাড়ি, ঘর, জমি, ভিটা সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, নদীগর্ভে ভেঙে পড়েছে। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এখানেও বড় ভবন, বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় ভবন সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে রেল লাইনের ধারে নদী ভাঙা লোক, যে সমস্ত লোক তারা এখানে এসে বসবাস শুরু করেছে, তারা তাদের বসত ভিটা ছেড়ে তারা রেল লাইনের ধারে এসে তারা বসবাস করতে শুরু করেছে। ফলে এখানে বস্তির সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও লোকজন শহর এলাকায় চলে এসেছে। তারা তাদের নদী ভাঙনের ফলে সব কিছু হারিয়ে, সহায় সম্বল হারিয়ে তারা শহরে এসে বসবাস করতে শুরু করেছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি একই দৃশ্য। লোকজন এখানে বস্তি সৃষ্টি করেছে। তারা স্থানান্তরিত হয়ে তাদের ভিটেমাটি ছেড়ে তারা ছোট বড় শহরে কিংবা অন্য এলাকায় যে বসত বাড়ি তৈরি করে সেখানে বসবাস করতে শুরু করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শহর এলাকায় বস্তির সৃষ্টি হয়েছে। এখানে অসহায় মানুষ তারা ঘনবসতি এখানে ঘনবসতি সৃষ্টি করেছে। তাদের নদী ভাঙা লোকরা তারা তাদের সহায় সম্বল সব কিছু হারিয়ে এখানে এসে বসবাস করতে শুরু করেছে। তাহলে বুঝেছো বন্ধুরা? ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমরা এতক্ষণ নদী ভাঙনের বিভিন্ন ছবি দেখলাম এবং আমরা আরও দেখেছি যে লোকজন
নদী ভাঙনের ফলে তাদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র বসবাস করছে। বিশেষ করে বিভিন্ন শহরে তারা বসতি স্থাপন করেছে, যেমন রেল লাইনের ধারে, আবার ছোট বড় বিভিন্ন শহরে কিংবা অন্য এলাকায় তারা তাদের বসতি স্থাপন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে অধ্যায় 6 থেকে জলবায়ু এবং দুর্যোগ অধ্যায় থেকে আমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব নদী ভাঙন সম্পর্কে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠা খুলো এবং দেখো এখানে নদী ভাঙন সম্পর্কে পড়া আছে। ঠিক আছে বন্ধুরা? তো আমরা আজকে জানব নদী ভাঙন সম্পর্কে। তো ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, এখানে ছোট বড় অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে রয়েছে। তাই আমাদের দেশে নদী ভাঙনের প্রবণতা অনেক বেশি। নদী ভাঙনের ফলে আমাদের অনেক মূল্যবান জমি, বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, দোকানপাট, হাট বাজার, বড় বড় বিল্ডিং সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে আমাদের জানমালের অনেক ক্ষতি হয়। সেই সাথে আমাদের সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ হচ্ছে বন্যা। বন্যার কারণে আমাদের দেশে নদী ভাঙন বেশি হয়। এছাড়াও বৃষ্টির সময় বড় বড় নদীতে নদী ভাঙন বেশি দেখা যায়। আমরা আরও দেখি যে আমাদের বাংলাদেশ পলিবাহিত বদ্বীপ হওয়ায় এখানকার মাটি অনেক নরম। সামান্য পানির ধাক্কায় বা স্রোতের কারণে নদী ভাঙন বেশি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে নদী ভাঙনের মানব সৃষ্ট কারণগুলো কি কি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে দেখব নদী ভাঙনের মানব সৃষ্ট কারণগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, নদী ভাঙনে মানব সৃষ্ট কারণ। নদী থেকে বালি উত্তোলনের ফলে নদী ভাঙন হয়। কেননা নদী থেকে যদি বালি উত্তোলন করা হয়, মানে বালি তোলা হয়, তাহলেও নদী ভাঙন হয়। তারপর হচ্ছে নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলার কারণেও নদী ভাঙন হয়। আমরা নদীর তীরবর্তী যদি কোনো গাছপালা কেটে ফেলি, তার ফলেও নদী ভাঙন হয়। অপরিকল্পিত রাস্তাঘাট ও বাঁধ নির্মাণ করে বর্ষার মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে নদীতে পানির চাপ বাড়ে এবং ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম অপরিকল্পিত রাস্তাঘাট ও বাঁধ নির্মাণ যদি করা হয়, সেই ক্ষেত্রে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে নদীতে পানির চাপ বাড়ে এবং নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। এরপর আমরা দেখব শহর রক্ষার উদ্দেশ্যে নদীর এক পাড়ে উঁচু বাঁধ নির্মাণ করে ভাঙন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ফলে অপর পাড়ে ভাঙন সৃষ্টি হয়। আমরা যদি এক পাড়ে শহর রক্ষার উদ্দেশ্যে যদি এক পাড়ে আমরা বাঁধ নির্মাণ করি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমাদের অনেক সময় অপর পাড় ভাঙনের সৃষ্টি হয়। এরপরে আমরা স্লুইস গেট। বন্ধুরা, এখানে টেকনিক্যাল সমস্যার কারণে এখানে হুস্যুকারটা এর নিচে হবে স্লুইস, দন্ত শয় লয় হুস্যুকার, তারপরে ই আর দন্ত স। স্লুইস গেট নির্মাণ করে পানি নিয়ন্ত্রণের নামে পানি আটকে দেওয়ার ফলে পানির চাপ বৃদ্ধির কারণে নদীর পাড়ে ভাঙন হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা বন্ধুরা বুঝলাম যে স্লুইস গেট
নির্মাণ করার ফলেও অনেক সময় নদীর পাড় কি হয়, ভাঙন হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি চর ভূমির গাছ ও কাশবন নিধনের ফলে চরের পাশ দিয়ে ভাঙন হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে চরে অনেক গাছ ও কাশবন হয়, অনেক সময় লোকজন চরের গাছ ও কাশবন নিধন করার ফলে নদী ভাঙন তীব্রতা সৃষ্টি হয়। 7 নম্বর, অযৌক্তিক ড্রেজিং বা নদী খননের ফলেও নদী ভাঙন হয়ে থাকে। অনেক সময় 8 নম্বর, অনেক সময় নদীর মাঝখান দিয়ে আড়াআড়ি বাঁধের কারণেও নদী ভাঙন হয়। তাহলে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে কি কি কারণ মানবসৃষ্ট কারণ। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা আমরা এবারে দেখব নদী ভাঙনের ফলে সমাজ জীবনে এর যা প্রভাব ঘটে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি নদী ভাঙন বেকারত্ব ও দারিদ্রতার প্রসার ঘটায়। মানে নদী ভাঙনের ফলে লোকজন তাদের কাজকর্ম সব শেষ হয়ে যায়, তাদের জমি জমা থাকে না, বিধায় তারা বেকার হয়ে যায়। সেজন্য তাদের বেকারত্ব ও দারিদ্রতার প্রসার ঘটে। মানে তাদের জমি জমা না থাকলে তারা কোথায় কাজ করবে, ফলে তারা বেকার হয়ে যায় এবং দারিদ্রতার প্রসার ঘটে, মানে দারিদ্রতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, নদী ভাঙনের ফলে ভূমিহীনতা বৃদ্ধি পায়। কারণ নদী ভাঙনে তাদের জমি জমা সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়, ফলে তাদের জমি জমা হারিয়ে তারা ভূমিহীন হয়। এর ফলে ভূমিহীনতা বৃদ্ধি পায়। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত মানুষ অভাবের তাড়নায় বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করে। তারা তাদের জমি জমা হারিয়ে ভিটেমাটি হারিয়ে অনেক অভাবে পড়ে, আর এই অভাবের ফলে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ যেমন চুরি ডাকাতি এসব করে। চতুর্থত আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ে, কারণ তাদের যেহেতু জমি জমা সব নদীগর্ভে বিলীন হয়ে যায়, তাদের কোনো কাজ থাকে না, খাদ্য থাকে না, টাকা পয়সা থাকে না, তারা অনেক ধার দেনা করে, এর ফলে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। পঞ্চমত, ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্ত মানুষ নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হয়, বিশেষ করে নারীরা এবং শিশুরা, তারা নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হয়। মানুষের বাড়িতে কাজ করতে হয় কিংবা তারা শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে, ফলে তাদের অনেক সময় অনেক বিপদ আপদ ঘটে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি খাবার পানি ও পয় পরিচ্ছন্নতার তীব্র সংকট দেখা দেয়। খাবার পানি এবং তাদের শৌচাগারের সমস্যা হয়, তীব্র সংকট দেখা যায়। এই খাবার পানি এবং পয় পরিচ্ছন্নতার তীব্র সংকট দেখা দেয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ, নারী ও শিশুদের মাঝে ভিক্ষাবৃত্তির প্রসার ঘটে। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা তাদের অভাবের তাড়নায় বিভিন্ন ভিক্ষাবৃত্তির পেশা বেছে নেয়। তারপর দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, ফলে দেশে অশিক্ষিতার হার বেড়ে যায়। বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু নদীগর্ভে বিলীন হয়ে যায়, তাদের জমি জমা ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়, ফলে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়, ফলে দেশে অশিক্ষিতার হার বেড়ে যায়। বহু সংখ্যক লোক কর্মসংস্থান লাভের আশায় নিজ এলাকা ত্যাগ করে শহরে স্থানান্তরিত হয়ে বসবাস করে। আমরা ছবিতে সেটা দেখেছি যে বহু সংখ্যক লোক তাদের কর্মসংস্থান লাভের আশায় নিজ এলাকা ত্যাগ করে শহরে স্থানান্তরিত হয়ে বসবাস করে। এরপর আমরা দেখতে পাচ্ছি আর এই কারণেই শহরে দিন দিন বস্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা আমরা নদী ভাঙনের ফলে সমাজ জীবনে এর প্রভাবগুলো আমরা জানতে পারলাম। ঠিক আছে বন্ধুরা? তাহলে বন্ধুরা নদী ভাঙন রোধের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা নদী ভাঙন রোধের জন্য নদীর তীরবর্তী যে গাছপালা আছে, চরের মধ্যে যে
কাশবন থাকে বা অন্যান্য গাছপালা থাকে সেসব কাটা বা নিধন করা বন্ধ করতে হবে। তারপর আমাদেরকে নদীর মাঝখান দিয়ে যে বাঁধ দেওয়া হয়, আড়াআড়ি যে বাঁধ দেওয়া হয় নদীর মাঝখান দিয়ে, সে আড়াআড়ি বাঁধ দেয়া বন্ধ করতে হবে বা নদীর মাঝখান দিয়ে আড়াআড়ি বাঁধ নির্মাণ করা বন্ধ করতে হবে। তারপর আমাদেরকে অযথা নদী খনন বা ড্রেজিং করা যাবে না। তারপর আমাদেরকে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের বাঁধ নির্মাণ করতে হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের যেমন বাঁধ নির্মাণ করতে হবে, ঠিক তেমনি আমাদেরকে অপরিকল্পিতভাবে রাস্তাঘাট বা বাঁধ নির্মাণ করাও যাবে না। আমাদেরকে যা করতে হবে পরিকল্পনা করেই আমাদেরকে কাজ করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। সেক্ষেত্রে আমরা নদী ভাঙন রোধ করতে পারি। তো বন্ধুরা, আমরা আরও যেটা করতে পারি সেটা হচ্ছে যে জমিতে পানি সেচের জন্য কালভার্ট বা স্লুইস গেট নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারি। সেক্ষেত্রে আমরা নদী ভাঙন রোধ করতে পারি। তো বন্ধুরা, তোমরা এবারে তোমাদের খাতা বের করো এবং বাড়ির কাজ লিখে নাও। ঠিক আছে বন্ধুরা? বাড়ির কাজ 1 নম্বরে, মনে করো তোমার এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। এই ক্ষেত্রে তোমরা নদী ভাঙন রোধের জন্য কি কি কার্যকর পদক্ষেপ নিতে পারো 5টি কারণ লিখো। বুঝেছো তো? আচ্ছা, তারপর হচ্ছে নদী ভাঙনের ফলে সমাজে এর কি প্রভাব ঘটে তা লিখো। 3 নম্বর, আমাদের দেশে নদী ভাঙন কি কি কারণে বৃদ্ধি পেয়েছে তা লিখো। এরপরে 4 নম্বর, নদী ভাঙনের ফলে আমাদের দেশ কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় তা লিখো। এরপর 5 নম্বর, তোমার এলাকা বা আশপাশের এলাকায় বন্যা হয়েছে। এর ফলে ওই নদীর তীরে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি? ক্ষতি হয়ে থাকলে সেটা তোমাদের এলাকায় কি প্রভাব পড়েছে এ সম্পর্কে লিখো। মনে করো তোমাদের এলাকা বা আশেপাশের এলাকায় কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো বড় ভবন বা যে কোনো কিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এর ফলে তোমাদের ওই প্রভাব তোমাদের এলাকায় পড়েছে অথবা কি কি ক্ষতি হয়েছে বা তোমাদের এলাকায় কি প্রভাব পড়েছে এই সম্পর্কে লিখো। বুঝেছো বন্ধুরা? তাহলে সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। করোনা ভাইরাস মহামারীতে যেহেতু বিদ্যালয়গুলো বন্ধ আছে, তাই শিক্ষার্থীরা বিদ্যালয় কাজে অংশগ্রহণ করতে পারছে না, বিধায় তারা কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই আপনারা তাদের লেখাপড়া এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হবেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর আমার অনলাইন ক্লাসের সঙ্গেই থেকো। ধন্যবাদ এবং খোদা হাফেজ।